আমাদের এটা তো খুবই দুর্ভাগ্যজনক। ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত যে শিক্ষার্থীকে ইংরেজি পড়ানো হয় দ্বিতীয় ভাষা হিসাবে, সেই শিক্ষার্থী হয়তো একটি শুদ্ধ বাক্য লিখতে পারেন না। যখন যে সরকার আসে তারা ইতিহাস নিজের মতো করে লিখতে চাচ্ছে এবং লিখেছে অতীতেও। আমাদের সরকারগুলোর সাফল্যের পরিমাণ খুবই কম, ব্যর্থতার পরিমাণই অনেক বেশি। তো হঠাৎ করে কার মাথায় আসলো যে এই বাংলা দর্শন এবং বাংলা মানে ইতিহাস। আমাদের মাতৃভাষা, ইতিহাস, এটা এখানে অনার্স তুলে দিলেই শিক্ষার মান বেড়ে যাবে। মানে এ ধরনের উদ্ভট চিন্তা কাদের থাকে? তিনি এসেই বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে কোচিং সেন্টারের সমতুল্য। বিদ্যালয়ে আমরা দেখি যে বৈজ্ঞানিক মানে গবেষণার জিনিসপত্র আছে, কিন্তু এটা চালানোর লোক নেই। চর্চায় স্বাগত। কথায় কথায় অনুষ্ঠানে আজ আছেন চর্চা সম্পাদক সোহরাব হাসান। সোহরাব হাসান, আপনাকে কথায় কথায় স্বাগত। ধন্যবাদ আপনাকে। এই যে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যমগুলোতে একটা আলোচনা বেশ জোরালোভাবে চলছে, সেটা হচ্ছে শিক্ষা নিয়ে, বিশেষত উচ্চ শিক্ষায় পর্যায়ে, গ্র্যাজুয়েশন বা অনার্স পর্যায়ে ৬টি বিষয় বাদ যেতে পারে। এর মধ্যে ৩টি বিষয়ের নাম উল্লেখ করে দৈনিক ইত্তেফাকে একটা খবর প্রকাশ হয়েছিল। সেটা হলো যে বাংলা, ইতিহাস এবং দর্শন, এই ৩টি সহ মোট ৬টি বিষয় বাদ যেতে পারে, এই ধরনের একটা তথ্য আসে। এটা নিয়ে একটা হইচই শুরু হয় এবং নানা আলোচনা সমালোচনা, এবং পরে আমরা দেখলাম যে শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে বলল যে এই ধরনের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। এই যে এই বিষয়টা শিক্ষাক্ষেত্রে এইভাবে বিষয় মানে বাংলা বা হচ্ছে দর্শন, এই বিষয়টা নিয়ে হঠাৎ এই আলোচনাটা কি কারণে, মানে কেন এই জায়গাটাতে যাচ্ছে? যে সরকারের বয়স ৩ মাসের কিছুটা বেশি, সেই সরকারের শিক্ষা নীতি কী সেটা আমরা জানি না। শিক্ষা তারা কোথায় নিয়ে যেতে চায়। আমরা দেখি যে শিক্ষামন্ত্রী দায়িত্ব নেওয়ার পর তিনি পাকিস্তানে গিয়েছিলেন এবং পাকিস্তানি শিক্ষার ভূয়সী প্রশংসা করেছেন। এখন পাকিস্তানি মডেল যদি এখানে চালু করা হয়, সে পাকিস্তানি মডেলটা কী তাও আমরা জানি না। তিনি যদি ভারত, এমনকি শ্রীলঙ্কা যেতেন, বা এশিয়ার কথাই বলছি, থাইল্যান্ড, চীন বা জাপান যেতেন, তার পাকিস্তান মুগ্ধতা অন্তত এই পর্যায়ে থাকতো না। কারণ এসব দেশ শিক্ষা দিয়েই এগিয়ে গেছে, আমরা এগোতে পারিনি। প্রথমত যে শিক্ষার সংকটটা আছে এটা স্বীকার করতে হবে, এবং এটা দীর্ঘদিনের অবহেলা। শুধু যে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের না, তার আগে কি শিক্ষা খুব উচ্চমানের ছিল? তার আগের সরকারের সামরিক, বেসামরিক, নির্বাচিত, অনির্বাচিত অনেক সরকার পেয়েছি, এবং স্বাধীনতার পর প্রতিটি সরকার এসে একটি শিক্ষা কমিশন করেছে। শিক্ষা কমিশন না করলেও শিক্ষার নীতি করেছে, কিন্তু শিক্ষা যেখানে ছিল সেখানেই আছে। অপেক্ষাকৃত প্রগতিশীল যে শিক্ষা কমিশন রিপোর্ট, সেটা হচ্ছে ডক্টর কুদরতে খোদা শিক্ষা কমিশনের রিপোর্ট। সেখানে শিক্ষার আমূল পরিবর্তনের, অন্তত মোটামুটি পরিবর্তনের একটা প্রস্তাব ছিল, সুপারিশ ছিল। সেটা কার্যকর হলে আমাদের শিক্ষা এখানে থাকতো না, অন্তত এটা বলা যায়। যেমন সেই শিক্ষার প্রথমেই ছিল যে প্রাথমিক শিক্ষা হবে অভিন্ন, মানে একমুখী, এবং ৮ম শ্রেণী পর্যন্ত। আজকে আমরা প্রাথমিক শিক্ষার নামে চতুর্থ ৫ম শ্রেণী পর্যন্ত যে পড়াশোনা হয়, এটি এক নাম দস্তখত করতে পারে, খবরের কাগজে হয়তো কেউ কেউ পড়তে পারে, এটি তো প্রকৃত শিক্ষা নয়। তো সেটা আমরা করলাম না। কেন করলাম না এর কোনো কারণ নেই, আর এর কোনো এর কোনো ব্যাখ্যা নেই। দ্বিতীয়ত, আওয়ামী লীগ সরকার, মানে শেখ হাসিনার নেতৃত্বে ২০০৯ সালে যে আওয়ামী লীগ সরকার আসলো, তারাও বেশ ঢাকঢোল পিটিয়ে একটা শিক্ষা নীতি করলো 2010-এ। যে এই শিক্ষানীতি করা হয়েছে ডক্টর কুদরতে খোদা শিক্ষা কমিশনের আলোকে। কিন্তু এই শিক্ষার নীতিটা বাস্তবায়ন করার জন্য যে আইন করা দরকার, সে আইন তারা করেনি। ১৫ বছর চলে গেছে। নতুন সরকার নতুনভাবে শিক্ষাকে সাজাতে চায়। এই যে বিষয়গুলো আসছে, যে আপনি যে বিষয়গুলো বললেন, এটি হচ্ছে শিক্ষার প্রতি, ভাষার প্রতি, শিক্ষা দর্শনের প্রতি একটা অবজ্ঞা, যদি এটা সত্য হয়ে থাকে। আর না হলে হঠাৎ আলোচনায় আসবে কেন? প্রথম যে কথাটি হচ্ছে যে এগুলো বাদ দেওয়া হচ্ছে কেন? তার আগের ২ দিন আগেই প্রধানমন্ত্রী বক্তৃতায় বললেন যে শিক্ষাকে নতুনভাবে সাজাতে হবে, কর্মমুখী শিক্ষা
গ্রহণ করতে হবে কারিগরি শিক্ষা, মানে প্রায়োগিক শিক্ষা। আওয়ামী লীগ সরকারের শেষ বছরে কিন্তু একটা প্রায়োগিক শিক্ষার কারিকুলাম করেছিল, অন্তর্বর্তী সরকার এসে বাদ দিয়েছে। এখন আবার নতুন আমরা শুনতেছি যে প্রায়োগিক শিক্ষা, কারিগরি শিক্ষা, অর্থাৎ হাতে কলমের শিক্ষা। এখন যে বিষয়টি আসছে, এক হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে লাখ লাখ, সবচেয়ে 70%, 70 না 76% শিক্ষার্থী হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন উচ্চশিক্ষা, আর বাকিটা সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা যদি ভঙ্গুর থাকে, শিক্ষা যদি অকেজো হয়ে পড়ে, বা শিক্ষার নামে যদি প্রকৃত শিক্ষা না পায়, তাহলে পুরো বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাই তো একটা ভয়াবহ নাজুক অবস্থার মধ্যে পড়ে, যেটা পড়েছে। প্রাথমিক, আমি মাধ্যমিক শিক্ষা নিয়ে কথা বলছি না। তো হঠাৎ করে কার মাথায় আসলো যে এই বাংলা দর্শন এবং বাংলা মানে ইতিহাস। আমাদের মাতৃভাষা, বাংলা দর্শন এবং ইতিহাস, এটা এখানে অনার্স তুলে দিলেই শিক্ষার মান বেড়ে যাবে। মানে এ ধরনের উদ্ভট চিন্তা কাদের থাকে? সরকার, আপনি বললেন যে সরকার পরে বাতিল করেছে, সেটা কি জনপ্রতিক্রিয়ার কারণে? অস্বীকার করেছে যে এই ধরনের সিদ্ধান্ত হয়নি। তো এই আলাপটা বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে এই আলাপটা আজকে হচ্ছে যে হয়তো সরকারের তরফ থেকে সিদ্ধান্তহীনতা হয়তো ছিল, কিন্তু এই ধরনের প্রস্তাব নিশ্চয়ই ছিল। তাদের বক্তব্য বিভিন্ন বিশ্লেষক সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ব্যাখ্যা করছেন জিনিসটা, যে এটা দিয়ে হয়তো পাবলিক সেন্টিমেন্টটা ট্রাই করে তারপর এটাকে ভিত্তিহীন বা বাতিল বা এই ধরনের কোনো সিদ্ধান্তই হয়নি, এই বক্তব্যটা আসছে। এই ধরনের এটা এক ধরনের সরকারের প্রতি সন্দেহ প্রকাশও, কিন্তু যে সরকার একটা বিবৃতি দিচ্ছে যে এটা ভিত্তিহীন, এটার কোনো ভিত্তি নেই, এই ধরনের একটি খবর অহেতুকী প্রচার করা হয়েছে। তো সেইটা যখন হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিই আসলে মতামত প্রকাশ করেছেন, তারা যখন বলছে, সন্দেহের চোখে দেখছেন যে এই ধরনের নিশ্চয়ই কিছু একটা ঘটছিল, যেটা এই সংবাদ প্রকাশের পর সরকার হয়তো সিদ্ধান্ত থেকে ফিরে আসছে বা এই ধরনের বিষয়। এই সন্দেহটা 3 মাস, আপনি বললেন যে 3 মাসের কিছু বেশি সময় পার হয়েছে, তার মানে তো একটা সন্দেহ তৈরি হচ্ছে শিক্ষা বা এই ধরনের গ্রাউন্ডে। এটার কারণটা কি? সন্দেহের কারণ হচ্ছে যে আমাদের শিক্ষা, যে প্রাথমিক ও গণশিক্ষার দপ্তরের যিনি মন্ত্রী, তিনি এসেই বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে কোচিং সেন্টারের সমতুল্য। মানে দেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে, এবং প্রাচীন বিশ্ববিদ্যালয়, এবং যে বিশ্ববিদ্যালয়ে তার একসময় প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ছিল, এবং এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সকল গণতান্ত্রিক ও স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার বলা হয়। এবং সেই বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া, মানে কি বলে, শিক্ষা অর্জনেও বা শিক্ষা বিস্তারেও যে ভূমিকা, সেই বিশ্ববিদ্যালয়কে যদি একটি কোচিং সেন্টারের সাথে তুলনা করে কোনো সরকারের নীতি নির্ধারক, মন্ত্রী বা প্রতিমন্ত্রী, তাহলে মানে এই সরকারের শিক্ষা দর্শন বা শিক্ষার চিন্তা সম্পর্কে চিন্তাটি প্রকাশিত হয়। আর শিক্ষামন্ত্রী প্রথমেই ভাবলেন যে আপনার শিক্ষাবর্ষের যে দিন তারিখ পঞ্জিকা, এটা বদলালেই আগের মানে পরীক্ষাগুলো এগিয়ে নিলেই এটা বোধহয় শিক্ষার এক ধরনের বড় অর্জন হয়ে যাবে। যে কারণে এই শিক্ষামন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রী, এই দুজনের কথাবার্তায় বেশ আপনি দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রতিক্রিয়া কী হয়েছে, এবং শিক্ষা প্রতিমন্ত্রীকে তো তার বক্তব্য প্রত্যাহার করতে হয়েছে। শিক্ষামন্ত্রী বলেছেন যে আগামী বছর এসএসসি পরীক্ষা হবে প্রথম বলছিলেন যে 1 জানুয়ারি থেকে, পরবর্তীকালে যে রোজার আগে এটি শেষ হবে, রোজার আগে এটা শেষ হবে। হ্যাঁ, রোজা একটা কারণ, যে রোজার সময় পরীক্ষা দেওয়া, এবং আমরা তো চাই প্রতিটি পরীক্ষা নির্ধারিত সময়ই হবে। এখন নির্ধারিত সময়ে হওয়া, এই যে রোজার আগে পরীক্ষার কথা বললেন, এবং ঠিক সময় বই পৌঁছবে কিনা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তার চাহিদা মতো, তার প্রয়োজন মতো শিক্ষক আছেন কিনা, অবকাঠামো আছে কিনা, শিক্ষা উপকরণ আছে কিনা, উপকরণ ব্যবহারের মানুষ আছে কিনা। আপনার অনেক বিদ্যালয়ে আমরা দেখি যে
আহ, বৈজ্ঞানিক মানে গবেষণার জিনিসপত্র আছে, কিন্তু এটা চালানোর লোক নেই। পরীক্ষাগারে কম্পিউটার পড়ে আছে বা অন্য অন্য যন্ত্রপাতি পড়ে আছে। তো পুরো এই শিক্ষার যে সংকটটাই সরকার ধরার চেষ্টা করছে না, সমস্যাটা। এবং এখন মনে এক হচ্ছে ধরনের যে এটা টোটকা দিয়ে না, টোটকা দিয়ে, এবং মনে হচ্ছে যে অন্ধের হস্তি দর্শনের মতো, যে এটি করলেই বোধহয়, এটিই বোধহয় হাতি। কিন্তু হাতিটা যে এটা নয়, মানে হাতির পাটাই যে হাতি নয় বা হাতের মাথাটাই যে সুরটাই যে হাতি নয়, হাতি নয়। সবটা মিলে যে হাতি, এই চিন্তা ভাবনা করা উচিত। এবং একটা আছে, এটা ভালো যে সরকারের মধ্যে একটা অস্থিরতা আছে, যে যেভাবে চলছে এভাবে চলতে পারবে না, আর পরিবর্তন করতে হবে, বদলাতে হবে, এবং শিক্ষাকে যুগোপযোগী করতে হবে, অর্থাৎ কাজের শিক্ষা করতে হবে। আবার শিক্ষামন্ত্রী আহ, কারিগরি শিক্ষার উপর জোর দিয়েছেন, তারপর কর্মমুখী শিক্ষার উপর জোর দিয়েছেন। আবার বলেছেন যে এই আগের সরকারের মতো যে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় হতে পারে, অর্থাৎ সবাই তার কাছে, এমপিরা সবাই বিশ্ববিদ্যালয়ে চাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ে চাওয়া, বিশেষ করে তার দলের এমপিদের তো তিনি বলতে পারেন, বা বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক অবস্থান থেকে, যে এই যে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়ের ক্ষতিটা কত, মানে তাতে কি শিক্ষা লাভবান হয়নি, শিক্ষার্থীরা লাভবান হচ্ছে না। তো সুতরাং কী প্রক্রিয়ায় শিক্ষাটা এগোনো যাবে, এর জন্য শিক্ষাবিদদের সাথে আলোচনা করেছে। আমরা তো ভেবেছিলাম যে দুজন শিক্ষাবিদ এসেছিলেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে, যে তারা কিছু একটা অন্তত তারা আমাদেরকে কিছু একটা করবেন, কিন্তু দিশা তারা দেবেন। করেননি। আমরা এই যে যেই প্রতিবেদনটিকে ঘিরে আসলে এত আলোচনা হচ্ছে, সেখানে কিন্তু আরো বেশ কিছু বিষয় উল্লেখ ছিল। এর মধ্যে একটা ছিল হচ্ছে সরকার চিন্তা ভাবনা করছে চতুর্থ শ্রেণীতেই কিছু বিষয়কে ইনক্লুড করার জন্য, সেটা হচ্ছে খেলা, ক্রীড়া বিষয়ক একটা সাবজেক্ট ইনক্লুড করা এবং সংস্কৃতি বিষয়, এই দুটো বিষয়কে চতুর্থ শ্রেণীতে যুক্ত করা। ষষ্ঠ শ্রেণী থেকে কারিগরি এবং লার্নিং উইথ হ্যাপিনেস এরকম দুটো বিষয়কে যুক্ত করা, এবং তৃতীয় ভাষা শিক্ষা, বাংলা ইংরেজির পাশাপাশি আরেকটি ভাষা শিক্ষা। ভাষা শিক্ষার উপরে বেশ জোর দেওয়া হচ্ছে। এটা ইনফ্যাক্ট বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এটা জরুরিও বটে, যে আমাদের দেখা যাচ্ছে একটা বড় অংশ আমাদের আয়ের রেমিটেন্স থেকে আসে, যাদের ভাষা শিক্ষাটা থাকলে হয়তো আরও সহজভাবে বা আরও দক্ষ শ্রমের জায়গায় হয়তো তারা যেতে পারতেন। এই জায়গাটা মনোযোগ দেওয়া হচ্ছে। তো যদিও ওই প্রতিবেদনের শুধু উচ্চশিক্ষা পর্যায়ে বাংলা, ইতিহাস এবং দর্শন সহ 6 বিষয় বাতিল হতে পারে, এই অংশটি অস্বীকার করেছে, কিন্তু বাকি অংশ বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই যে বাকিগুলোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্যটা না, আসলে বাকিগুলো তো শিক্ষামন্ত্রী বা অন্যদের শিক্ষা সরকারের নীতি নির্ধারকদের মধ্যে বক্তৃতা বিবৃতিতে তারা যে আছে। বিষয়গুলো বললেন সেটা আছে। ভাষার উপর জোর দেওয়া হয়, তৃতীয় ভাষা। কিন্তু প্রথমত হচ্ছে প্রথম ভাষার কি অবস্থা, বাংলারই অবস্থা মানে কি? বাংলা ভাষা শেখানো হচ্ছে কিনা, তারপর দ্বিতীয় ভাষা ইংরেজি শেখানো হচ্ছে কিনা। আমাদের এটা তো খুবই দুর্ভাগ্যজনক, প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে শিক্ষার্থীকে ইংরেজি পড়ানো হয় দ্বিতীয় ভাষা হিসাবে, সেই শিক্ষার্থী হয়তো একটি শুদ্ধ বাক্য লিখতে পারেন না, তাকে মুখস্থ করতে হয়। তো এই মুখস্থ বিদ্যা থেকে বেরিয়ে আসার জন্য অনেক অনেক সৃজনশীল প্রশ্ন ইত্যাদি ইত্যাদি অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, কিন্তু দেখলাম যে শেষমেশ কোনো মানে পরীক্ষায় কাজ হয়নি। সৃজনশীলটাকেও আমরা মুখস্থের কাতারে নিয়ে এসেছি। সৃজনশীলতা এবং একটা একটা হযবরল অবস্থা। আর শিক্ষার যে হযবরল অবস্থা, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে সরকারের যেটা করণীয় হচ্ছে শিক্ষাবিদদের সাথে আলোচনা করে একটা রূপরেখা তৈরি করা, এবং রূপরেখার ভিত্তিতেই শিক্ষাকে এগিয়ে নেওয়া। এটি নেই যে পূর্ববর্তী সরকার যেটা করেছে সবগুলোই খারাপ, সেটা যদি ভাবে তাহলে তো আবার নতুন করে হবে, যে পরবর্তীকালে আরেক সরকার এসে বলবে যে এই সরকার যা করেছে সবই খারাপ। পূর্বসূরির উপর দায় চাপানোর থেকে, ব্যর্থতার দায় চাপানো পূর্বসূরির উপর, এর থেকে বেরিয়ে আসতে হবে এবং কিভাবে এগিয়ে যেতে হবে। আপনি যে কথাটি বললেন যে পুস্তকের কথা, আর সেটা তো দুর্ভাগ্যজনক যে আওয়ামী লীগ আমলে যে বলা হয়েছিল যে তারা বিজ্ঞান শিক্ষার উপর জোর দিবে, তারা আমরা দেখলাম যে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা ক্রমাগত কমেছে। কমে গেল। দ্বিতীয়ত হচ্ছে তারা সংস্কৃতি চর্চা, এবং এই ব্যাপারে আপনারা দেখেছেন যে গানের শিক্ষক, সঙ্গীতের শিক্ষক নিয়োগের জন্য অন্তর্বর্তী সরকার সময় যে সিদ্ধান্ত হয়েছিল, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে একটি জনগোষ্ঠী কিন্তু রাস্তায় নামলো, তারা প্রতিবাদ করলো।
এখন এই যে কারা প্রতিবাদ করেছে, কেন প্রতিবাদ করেছে, তো সঙ্গীত কি প্রয়োজন নেই, জীবনের অংশ নয়? মানে সঙ্গীত, ললিতকলা, আহ, বা নাটক, চিত্রকলা, এগুলো এগুলো কি জীবন থেকে বাদ যাবে? শুধু কি শুধু যে কিছু লেখা পড়ে পরীক্ষায় পাশ করে এবং তারপর সবাই বিশেষ কর্মকর্তা হবেন, আর কিছু করার দরকার নেই? বিশ্ববিদ্যালয়গুলো এখন যেটা বলা হয় যে সাবেক শিক্ষাবিদ এবং লেখক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, তিনি বলছিলেন যে যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলো পরিণত হয়েছে বিসিএস বিশ্ববিদ্যালয়, অর্থাৎ সেখানে বিজ্ঞান, বাণিজ্য অথবা কলা সব বিভাগের শিক্ষার্থীদের একটাই ধ্যান জ্ঞান, তারা বিসিএস কর্মকর্তা হবে। সেটারও কারণ আছে, অন্য জায়গায় তো চাকরি নেই। তার যে অধীত শিক্ষা, সেই শিক্ষার উপযোগী বা কাছাকাছিও কোনো চাকরি পাচ্ছে না। যে কারণে আমরা দেখেছি যে স্নাতকোত্তর এবং স্নাতক পাশ করে রেলওয়ের যে পরিচ্ছন্নতা কর্মীর জন্য আবেদন করেছে, চাকরিও পেয়েছেন। হয়তো পিয়নের জন্য চাকরি পেয়েছেন, ড্রাইভিং। এটা আমরা ভারতে এক সময় পত্রিকায় দেখতাম যে এরকম মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রিধারী এটা করেছে। এখন আমাদের দেশে অহরহ হচ্ছে, আর চাকরি নেই। সরকারি চাকরি মানে চাকরি নয়, চাকরি হচ্ছে বিনিয়োগ, শিল্প কারখানা প্রতিষ্ঠিত হবে, অর্থনীতি গতিশীল হবে, ব্যবসা বাণিজ্য বাড়বে, রপ্তানি বাড়বে, কর্মসংস্থানের ক্ষেত্রগুলো বাড়বে। এই যে আমি একেবারে শিক্ষা প্রসঙ্গে আরেকটা প্রশ্ন দিয়ে আমি জানতে চাইবো, সেটা হচ্ছে আমরা দেখেছি যে বাংলাদেশের ইতিহাসে আপনি একদম বললেন যে শিক্ষা নীতি বা শিক্ষা পাঠ্যক্রম, শিক্ষা কমিশন, এরকম নানান কিছু বিভিন্ন সময় হয়েছে, এবং আমরা দেখেছি যে এক একটি সরকার আসে এবং আগেরগুলোকে বাতিল বা অব্যবহারযোগ্য, অযুগোপযোগী ঘোষণা করে নতুন আরেকটি আসে, এবং তারপর আমরা দেখি যে সেটাও আসলে কার্যকর হচ্ছে না। এক্ষেত্রে কি অনেকটা আমার ইচ্ছা বা আমার চাওয়া, সেই চাওয়াকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই এই কাজটা হচ্ছে বেশি, যে সেক্ষেত্রে আমরা বাছাই করছি না বা চিন্তাই করছি না, বা নীতি প্রণেতারা ভাবছেন না যে একটা দীর্ঘমেয়াদী শিক্ষা কার্যক্রম কিভাবে প্রণয়ন করা দরকার। এর জাস্ট একটা কয়েকজন ব্যক্তি যারা হচ্ছে হয়তো মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বা নীতি নির্ধারক মহলের কয়েকজন মিলে হচ্ছে একটা জাতির শিক্ষা পদ্ধতিটাকে ঠিক করে দিচ্ছেন। বিষয়টা কি এরকম হয়ে যাচ্ছে? মন্ত্রণালয়ের কয়েকজন ব্যক্তি বা কয়েকজন আমলা মিলে এটা করছেন তা না। না, আমি বলছি যে এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে। যখন যে সরকার আসে তারা ইতিহাস নিজের মতো করে লিখতে চাচ্ছে এবং লিখেছে অতীতেও। এই কারণেই ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে ইতিহাস বদলে যায়। তো এই যে ইতিহাস বদলানোর শিক্ষা আমরা চাই না, আমরা চাই ইতিহাস নির্মাণের শিক্ষা, এবং সত্যিকার ইতিহাসে যার যেটুকু অবদান আছে দল মত নির্বিশেষে তার অবদানটিকে স্বীকার করা। এখন যদি এমন হয় যে ধরেন আওয়ামী লীগ সরকারের সময় সব কিছুই একজনের কৃতিত্ব হিসাবে নেওয়া হয়েছিল, এখন যদি আরেকজনের কৃতিত্ব হিসাবে নেওয়া হয় এবং সেটি প্রচার করা হয়, তাহলে তো সেটা ইতিহাস হলো না। ইতিহাস হচ্ছে মানে যা ঘটেছে সেটি মানে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা। এবং শিক্ষার্থীদের এই যে ইতিহাস শুধু বীর পুরুষদের নাম নয়, না বা তাদের বীরত্ব নয়, ইতিহাস হচ্ছে গণমানুষের যে সংগ্রাম, তার সেই সংগ্রামের কাহিনী, সেটা কতটা আছে আমাদের এখানে। ব্রিটিশ বিরোধী আন্দোলন বলুন, পাকিস্তান বিরোধী যে দীর্ঘ সংগ্রাম, পাকিস্তান বিরোধী 24 বছরের সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে যে গণমানুষের অংশগ্রহণ, তাদের যে দুঃখ দুর্দশা ত্যাগ, সেটা কতটা ইতিহাসে আছে, কতটা আমাদের পাঠ্য বইয়ে আছে। তো সুতরাং ইতিহাস ব্যক্তি নির্ভর না হয়ে ইতিহাস হওয়া উচিত জননির্ভর, গণনির্ভর। যেখানে সেটা যদি হয় তখন কিন্তু আর এই ইতিহাস বদলানোর প্রশ্ন আসে না সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে। আচ্ছা, এই একই সময়ে আসলে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমাদের যেহেতু অনেক দিন হয়ে গেছে, তার প্রথম দিকে ব্যাপক আলোচনা হয়েছে, কিন্তু এখন ধীরে ধীরে আলোচনা থেকে যেন একটু সরে যাচ্ছে, সেটা হচ্ছে হামে শিশু মৃত্যু কিন্তু এখনো থামেনি, সেটা চলছে, এবং 6 শতাধিক শিশুর মৃত্যুর আমাদের সামনেই ঘটলো।
এ নিয়ে এটার দায় নিয়ে নানান বক্তব্য এসেছে, বিএনপির তরফ থেকে কথা বলা হয়েছে, সরকারের তরফ থেকে নানান বিজ্ঞজনরাও কথা বলেছেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কথা বলেছেন। তো এই বিষয়টা নিয়ে হচ্ছে আদালত পর্যন্ত গেল, কিন্তু শেষ পর্যন্ত মামলাটি গ্রহণ করা হলো না, ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে যে মামলাটি। এইটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? দেখুন, আমাদের ইতিহাসের মানে আমাদের সরকারগুলোর সাফল্যের পরিমাণ খুবই কম, ব্যর্থতার পরিমাণই অনেক বেশি। সেটি পূর্বাপর সব সরকারের। এই সরকার যেহেতু 3.5 মাসের বয়স, সুতরাং এই সরকারের সাফল্য ব্যর্থতা এখানে আনতে চাই না। আর সেটা আমরা দেখব আগামী দিনগুলোতে তারা কী করেন। কিন্তু যে সরকারটি এই 24শে জুলাই অভ্যুত্থানের পর এসেছিল, দৈনন্দিন রুটিন, এই যে টিকা দেওয়া, এটা তার দৈনন্দিন রুটিন কাজ। এখানে কোনো এজন্য কমিশন করার প্রয়োজন হয় না, এজন্য কোনো নতুন নীতি বদলের কোনো প্রয়োজন হয় না। কিন্তু তারা কাজটি করেননি। তারা একটা অজুহাত দেখিয়েছেন যে ইউনিসেফের মাধ্যমে যে যদি আমরা কেনাকাটা করি তাহলে তারা সুবিধাটা নিয়ে যায়। এর বিকল্পটা না করে তারা সেটা বন্ধ করে দিয়েছেন। এবং তারা 10-12 বার চিঠি দিয়েছেন, বৈঠক করেছেন যে তোমরা কিন্তু বিপদে পড়তে যাচ্ছ। কিন্তু সেই বিপদে পড়ল, কিন্তু কাউকে না কাউকে তো দায় নিতে হবে। মানে সুতরাং আমি মনে করি যে এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল বিজয়ী, শান্তিতে, এবং সেই শান্তি হচ্ছে জনগণের জীবন রক্ষা, তার অর্থনৈতিক সুরক্ষা এবং তার বেঁচে থাকার যে অবলম্বন সেটা তিনি নিশ্চিত করেছেন। ঠিক যে টিকা, এটা হতো বেঁচে থাকার একটা অবলম্বন, মানে রোগ মুক্তি এটা অবলম্বন। ওই সরকারের পক্ষ থেকে কেন একটা ব্যাখ্যা পাবো না, মানে কী কারণে এটা হয়েছে? আমরা ইউনিসেফের ব্যাখ্যা শুনেছি। এই সরকার তো অন্তর্বর্তী সরকারের উপর দায় চাপিয়েছে, কিন্তু তারা কোনো কমিটি করেনি। এই যে দায় চাপানোর ক্ষেত্রেও তো কমিটি করতে হবে, তাদের জিজ্ঞাসা করতে হবে যে সংশ্লিষ্টদের, এবং তারা কেন এটা হলো না। তার মনে হচ্ছে যে এই দায় মুক্তির কিছু কিছু ক্ষেত্রে তো দায় মুক্তি ঘোষণা করা হয়, আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দায় মুক্তিটা নীরবে চলে যায়। আমরা সেই দায়ী ব্যক্তিদের খুঁজে পাই না। আমরা আশা করব যে সরকার অবিলম্বে যে একটা কমিটি করে দায়ী ব্যক্তিদের অন্তত চিহ্নিত করুক, তারা কি করেছেন এটা দেশবাসী জানুক। এর আগে আমরা জাতিসংঘের রিপোর্টের মাধ্যমে তো আমরা জানলাম যে তারা আওয়ামী লীগ সরকার কি করেছে, জনগণের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে, গণহত্যা চালিয়েছে, সেই তথ্য তো আমরা পেলাম। তাই সরকার একটা কমিটি করুক যে এর জন্য দায়ীকে। আরেকটি বিষয়, আজকে যে টিকা দেওয়া হচ্ছে সেই সুফল পেতে তো আমাদের সময় লাগবে। মানে এরপরে যে শিশুটি আক্রান্ত হচ্ছে, এবং দেখবেন যে শিশুরা মারা গেছে বেশিরভাগই কিন্তু নিম্ন আয়ের মানুষ, বেশিরভাগই প্রান্তিক মানুষ, গরিব মানুষ, এবং তারা যে পরিবেশে থাকে সেখানে অপুষ্টির ব্যাপার আছে, অপুষ্টি আছে, স্বাস্থ্যহানি আছে, নানা রকম, এবং তার পরিচ্ছন্নতার বিষয় আছে, অপরিচ্ছন্ন পরিবেশে থাকে। মানে এই বিষয়ে তো আমাদের কোনো নজর নেই যে কিভাবে তাদের সেখান থেকে তুলে আনা যায়। তারপরে যেটা আমাদের স্বাস্থ্যসেবার সবচেয়ে ভয়াবহ দিক, সেটা হচ্ছে রুগী তার মানে সমস্ত কিছু বিক্রি করে হোক বা বন্ধক দিয়ে হোক হাসপাতালে ঘুরেও চিকিৎসা পায়নি, অক্সিজেন মাস্ক নাই, বা যন্ত্রপাতি নাই, কোনো আইসিইউ নেই। মানে এটা হবে কেন? একটি দেশ স্বাধীনতার 55 বছর পর এটা কেন হবে? এবং আমরা দেখব যে 5 বছর পর আবার একই ধরনের এই ব্যর্থতার গ্লানি বহন করতে হবে। এটার একটা সুরাহা হওয়া দরকার। এবং আমরা যদি শিশুর স্বাস্থ্য নিশ্চিত না করতে পারি, আমরা যদি যেখান থেকে আমরা যেটা উত্তরণ ঘটেছিল, বাংলাদেশের টিকায় একটা সাফল্য পেয়েছিল, পুরস্কার পেয়েছিল, সেটা আবার যে পিছনে গেছে, অনেকগুলো রোগ থেকে আমরা মুক্তি পেয়েছিলাম। সেই ম্যালেরিয়া কিন্তু আবার নতুন করে ফিরছে। তো এইসব ব্যাপারে
সরকার নীতি নির্ধারক যারা এবং তারা বলেছেন যে স্বাস্থ্য সেবা এবং শিক্ষার উপর জোর দিবেন, দুটি বিষয় নিয়ে আজকে কথা হলো। তারা কতটা জোর দেন আগামী বাজেটে আমরা দেখতে চাই, এবং বাজেটে বরাদ্দই যথেষ্ট নয়, সেই বরাদ্দটা কোথায় কিভাবে পরিকল্পিতভাবে ব্যয় হচ্ছে পরিকল্পিত কিনা, ব্যয় হচ্ছে কিনা, এবং সেই ব্যয়ের উপকারটা মানুষের কাছে মানুষ পৌঁছাচ্ছে। পাচ্ছে কিনা। ধন্যবাদ সোহরাব হাসান। আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য মানুষের একদমই মৌলিক যেই জায়গা, তার বেঁচে থাকার সাথে সম্পর্কিত, তার বেড়ে ওঠার সাথে সম্পর্কিত এবং গোটা সমাজ গড়ে ওঠার সাথে সম্পর্কিত। এবং এই সমাজ একটা শিক্ষিত এবং যথাযথভাবে যুগোপযোগী কোট আনকোট যেটা করার কথা বা প্রতিশ্রুতি এই সরকার দিচ্ছে, সেই যুগোপযোগী শিক্ষার মধ্য দিয়ে যদি এগোয়, তাহলে সমাজ যেমন উপকৃত হয়, ব্যক্তি যেমন উপকৃত হয়, রাষ্ট্র এগিয়ে যায়। এই সত্যটা নীতি নির্ধারকরা নিশ্চয়ই জানেন। কিন্তু আমরা বারবার দেখেছি বিভিন্ন সময়ে সরকার বদলের সঙ্গে সঙ্গে এক ধরনের ইচ্ছা মাফিকভাবে শিক্ষায় বদল আসা। আজ যে আলোচনার শুরুটা, সেখানে তিনটি বিষয় স্নাতক পর্যায়ে থাকছে কি থাকছে না, এই ধরনের এক ধরনের আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্কের সূত্র ধরে আসলে আলোচনা আমাদের এখানে শুরু হলো। কথায় কথায় আমরা যেটা আলাপ করলাম, সেখানে একটা বিষয় আসছে যে কেন যেন এই যে শিক্ষা নীতি বলি, পাঠক্রম বলি, সোহরাব হাসান একটা কথা বলেছেন যে ইতিহাস বদলে দেওয়ার যে শিক্ষা বা পাঠক্রমে বদলে দেওয়ার যে শিক্ষা, সেটার বদলে আমাদের আসলে প্রয়োজন হচ্ছে ইতিহাস নির্মাণের শিক্ষা। এবং যেই মানুষেরা আসলে দেশের ইতিহাসের বিভিন্ন অংশে শুধু বীরত্ব গাথা দিয়ে পাঠ্যক্রমে জায়গা করে নেন, তার বাইরেও বহু মানুষ আছে যারা আসলে তাদেরকে নির্মাণ করেছেন, সেই সময়টাকে নির্মাণ করেছেন। সেই মানুষগুলোর কথা বা সেই সমাজের কথাটা বলতে পারতে হবে শিক্ষার মধ্য দিয়ে। আমরা জাতিকে শিক্ষা দিচ্ছি বা শিক্ষা দিচ্ছি কথাটা কিন্তু উচিত শিক্ষা দিব বা এই ধরনের বক্তব্য কিন্তু আমরা বিভিন্ন সময় পাই। সেই উচিত শিক্ষার মতো শিক্ষা দিচ্ছি না। আমাদের আসলে উচিত এবং যুগোপযোগী এবং দীর্ঘমেয়াদী শিক্ষা পরিকল্পনার অংশ হিসেবে আসলে শিক্ষার কাঠামোটা বিনির্মাণ করা প্রয়োজন, সেই অনুযায়ী এগোনো প্রয়োজন। সামনে বাজেট আছে, সোহরাব হাসান বললেন যে বাজেটে আসলে একটা প্রতিফলন আমরা হয়তো দেখতে পাবো যে স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে আসলে কি করতে চায় সরকার। আমরা অপেক্ষা করব। আপনারা কি ভাবছেন আপনারা জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।